মতো তাকিয়ে আছো কেন? তাকাইছি কুমিরের মতো সেটা বুঝছো, আর কেন তাকাইছি সেটা বুঝো না? না, বুঝি না, কারণ তোমাকে বোঝা যায় না। আমার ডাইনিং এ খাওয়ার টেবিলে সল্ট কেন? মানে? মানে টেবিলে লবণ কেন? টেবিলে লবণ থাকবে এটাই কি স্বাভাবিক না? আর তাছাড়া টেবিলে লবণ থাকলে সমস্যাটা কোথায়? বাসায় তো কারো প্রেশার বা ডায়াবেটিস কোনোটাই নেই। আব্বা তো বাসায় আছে। তো কি হচ্ছে? বাবার তো প্রেশার বা সুগার কোনোটারই প্রবলেম নেই। কিন্তু আব্বা তো বাসায় আছে। তাতে কি হয়েছে? তাতে কি তুমি জানো না? না, জানি না। আমাকে একটু প্লিজ বলবে যে টেবিলে লবণ রাখলে কি সমস্যা বাবার? 144 বার এই এক কথা বলছি। আব্বা বাসায় থাকলে টেবিলে কোনো লবণ থাকবে না। এক কথা বারবার বলতে পারবো না। আব্বা কই? তুমি যে তাজমহল বানাচ্ছ সেটা দেখতে গেছে। সেটা তো তোমার ক্যাটক্যাটের জন্য বানাচ্ছি। এতদিন তো ক্যাটক্যাট করতাম, এখন তাজমহল বানাচ্ছি। আব্বার এই জন্য গ্রাম থেকে আনা হয়েছে। আব্বার কিন্তু বহুবার গ্রামের থেকে আসার কথা বলা হয়েছে, আসে নাই। তাজমহলের জন্য ঠিকই চলে আসছে। তুমি ডাকার পর আসে নাই, আমি কল করার পর এসছে। কথা তো একই, তুমি আর আমি। তুমি আর আমি কি আলাদা নাকি? না, এক না। তোমার সাথে বিউটির সম্পর্ক কি? আমি আমার সাথে বিউটিকে চেনো না? না, আমি তো বিউটি নামে কারো চিনি না। চেনার কথা না, সত্যি চিনি না, 100 ভাগ চিনি না। আমাদের বাসার সামনের বাসায় যে মেয়েটা? ও বুঝছি, আমাদের নেইবার বিউটি। তার সাথে আমার চেনা পরিচয় নেই, তার সাথে আমার কোনো কথাবার্তা হয় না। ওই যাওয়া আসার সময় হাই হ্যালো হয়। শুধু এটুকুই? আর কিছুই হয় না? আর কি হবে? রুকসানা, রেডি হয়েছো মা? হ্যাঁ বুঝলো, বলো। আসলে তো আমি কি করবো? কন্ট্রাক্টর আসলে তাহলে তুমি বসে বসে ইট গুনো। কি আর করবা? বেশি করে পানি ঢালতে কও। পানি ঢাললে ইটের গাঁথনি মজবুত হয়, বুঝছো কথা? হ্যাঁ আমি আসতেছি। বলি আয় আল্লাহ যে ভাই করে দান, আয় আল্লাহ তুই সুবহান, তুই আরে হায়াতের মালিক। ও হায়াতের মালিক। আরে বিসমিল্লাহ বলি আল্লাহ যে ভাই করে দান, আয় আল্লাহ তুই সুবহান, ভাই আমি একজন অন্ধ, নতুন পাগল করে টাকা পয়সা দিবেন? এই কি করে কি করে? ভাই একটু বইলাম ভাই। এই যে আপনার বাপের জায়গা, এখানে বসেন কে? ভাই আমি অন্ধ ভাই। আর মানিস না, মরে যাইব তো। ভাই আমি সহে দেই না ভাই, আমি অন্ধ ভাই। ভাই আরে আমাকে জায়গায় বসবো কে? আরে মরে যাইব তো, এত মারে নেই। মরলে মরুক, জেল খাটুম। আমার এইভাবে মানলেন, এই জন্য মানুষ কয় যে ফকিরের ফকির দেখতে পারে না। যেমন গেল একটা গুড়া। বিসমিল্লাহ বলে আয় ওই বেটা। কি ওই দেখ, একটারে ফাইটিং করে খেদাইলাম, আর একটা হাজির। এ বুঝু এই ওস্তাদ দেশে যেমন নাকি গুটা। না রে। এ দাদু, হ্যাঁ এ দেশে কয় কোটি ফকির আছে রে? ওস্তাদ আমার মনে হয় 20-30 কোটি হবে। বেকুবের সরকার 20-30 কোটি হবে? দেশে মানুষ হচ্ছে 16-17 কোটি, তোর ফকির 20 কোটি হয় কেমনে? এই তোর তো বেটা হিসাবেরই ঠিক নাই, তোরে আমি কি এই ভিক্ষাবৃত্তি শিখামো? না ওস্তাদ, হইলেও হইতে পারে। কি হইতে পারে? 20-30 কোটি ফকির? জি হ্যাঁ কইছে তোমার রে জি, 20-30 কোটি ফকির। এই বেটা দেশে সব মানুষ কি ফকির? হ্যাঁ এই এই চলে বুঝাই, ওই তুই কি কস? হ্যাঁ ওস্তাদ দেশে মানুষ আছে কত আপনি কইলেন? 15-16 কোটি। হ্যাঁ হ্যাঁ 16-17 কোটি। 16-17 কোটি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আপনার কথাই সই। হ্যাঁ 16-17 কোটি মানুষ। হ্যাঁ বিদেশি মানুষও কিন্তু এই দেশে কম না,
যারা খালি আসা যাওয়ার মধ্যে আছে, ইন আউট, হ্যাঁ। তাকে ধরবেন না। আরে তাকে ধরলে 20-30 কোটি। এই বেটা ওই দেশের সব মানুষ ফকির, বুঝলাম তোর কথায়, কিন্তু এই যে বিদেশি যারা আসে তারাও ফকির। ওই বেটা ওই তুই তো একটা আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি করবি রে বেটা, হ্যাঁ? ওই তোরে আমি শিখাইতাম না তো, না? ওই শালা কোথায় ওই তোরে তো আমি এই ভিক্ষাবৃত্তি শিখাবো না, যা তুই ওঠ, ওঠ শালা, ওঠ। উস্তাদ একটু চান্স দেন, আপনার বিষয়টা একটু সুন্দর করে এক্সপ্লেন করি। আচ্ছা আর যদি না পারি তাইলে আপনার আমি তেজ উস্তাদ করে এখান থেকে চলে যাবো। চুরি বাটপারি রাহাজানি কইরা ফকির থেকে আমির হমু। আচ্ছা ঠিক আছে, বুঝা, ওকে বুঝা। বুঝেন নাই না? বিষয়টা ব্যাকরণের মধ্যে ফালান, তাইলে এই বুঝতে পারবেন। এখন প্রশ্ন আসে কেমনে, তাই না? আচ্ছা, তাহলে আপনার আমি জিনিসটা বুঝাই বলতেছি। একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় এবং ওয়াও ওয়াও করা শিখে, একটু একটু বুলি ফুটে, তখন কি সে চায় না? কি চায় কোন তো দেখি? দুধ চায় মায়, তখন তারে দুধ দেয়। এই যে তখন থেকেই কি চাওয়া শুরু হয়ে গেল। তাতে কি? ওস্তাদ, আপনার আমি জিনিসটা বুঝাই বলি। আমরা ফকির, আমরা ভিক্ষা চাই, তাই না? চাই। এরকম সবাই চাওয়ার মধ্যে আছে। যেমন একটা বাচ্চা, সে কি চায়? জামা কাপড় চায়, খেলনা চায়, পুতলা চায়, তাই না? একটা ছাত্র আরো ভালো ছাত্র হইতে চায়। একজন চাকরিজীবী যে ব্যাংকে চাকরি করে, সে কি চায়? সে চায় প্রমোশন। মানুষ চায় কি? টাকা চায়। কেউ খ্যাতির জন্য নেতা হইতে চায়, চায় না? হ্যাঁ, বড় নেতা হইব, বক্তৃতা দিব, সেও চাইতেছে। মানে আমরা সবাই খালি চাওয়ার মধ্যে আছি। এই জন্য তো কবি বলেছেন, আমরা চাই, আমরা চেয়ারম্যান হইতে চাই। এই হুম? গানটা কি লেখছে রে? গানটা লেখছে মনে হয় রবীন্দ্র সাহেব অথবা নজরুল সাহেব, মাকসুদ সাহেবও হইতে পারে। আসলে গানটা কে লিখছে এটা উস্তাদ বড় কথা না, গানের বিষয়বস্তু কি সেইটা হইল বড় কথা। আরে রবীন্দ্র সাহেব না, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ মানুষের নামটা সুন্দর করে না বললে তাকে অপমান করা হয়। উস্তাদ, জীবনে এই প্রথম শুনলাম কেউ যদি সাহেব কয় সে নাকি অপমান বোধ করে। না 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 না, সাহেব বললে অপমান বোধ করে না, পুরো নামটা বলতে হয়, তারপরে সাহেব বলতে হয়। বিরাট পণ্ডিত আসছে। এই আপনি কে? আপনার নাম কি? কোথায় থাকেন? আমি মোবারক হোসেন, একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে আমার ছেলের। আমি দেখতে এসেছি, আমি কিন্তু চাচ্ছি না। হ্যাঁ? তুই তো গলি মানুষে খালি চায়, এই যে মানুষটা কিছু চায় না, খালি সারা জীবন দিয়েই গেছে, বুঝছস কিছু? উস্তাদ, এইরকম মানুষ তো লাখে একটা। স্যার, স্যার একটু এদিকে আসবেন। মানে ওই যে আমি তো হাঁটতে পারি না, এইটা মানে চলে না, অচল। একটু আসলে আপনার পায়ে ধরে সালাম করতাম। না না, সালাম করতে হবে না, বরং ওই যে তুমি বলছিলে যে আমরা সবাই ফকির, মানে আমার শুনতে খুব ভালো লাগছিল, ওইটা একটু বলো, আমি শুনি তারপরে। এই হ্যাঁ, ও কথার ফিনিশিং দে। আচ্ছা ঠিক আছে। মানে আমরা এখন সাওয়ার কনক্লুশনে চলে যাই। চাওয়ার কনক্লুশন মানে? উপসংহার, হ্যাঁ বুঝেন না? বুঝুন আগে। উপসংহারের ইংরেজি হইতেছে কনক্লুশন। ওই বেটা, ওই তুই আমার ইংরেজি শেখাস না? কে উস্তাদ, আপনি আমারে শিখাবেন, আমিও আপনারে শিখামু। যাই হোক, বাদ দেন। আসল কথা হইলো, মানুষ চাইতে চাইতে চায়ের মধ্যে ঢুকে পড়ে। মানে? চাই চিনেন না? ওই যে মাছ ধরার চাই, হ্যাঁ। স্রোতের বিপরীতে পাইতে রাখে, মাছ ওইটার ভিতরে ঢুকে পড়ে, আর বাইরেতে পারে না। আমরা সেইখানে আস্তে আস্তে ঢুকে পড়তেছি। বুঝছি, তুমি মস্ত বড় পণ্ডিত হইছো, পণ্ডিতের চেয়ারম্যান, পিসি। এই তোর মতো পিসি এই দেশে মেলা আছে রে। এই এখন এইসব কথা বাদ দে, আয় দীক্ষা নে, কিছু কইরা খাইতে পারবি। ওকে উস্তাদ, হ্যাঁ। ওই যে কিছু মনে করবেন না, ওই ওই পিসি মানেটা ঠিক বুঝলাম না। বুঝছ নাই? না, পিসি হইলো তোর পণ্ডিতের চেয়ারম্যান, বুঝছিস? ও এবার বুঝছি।
নিয়ে আসতেছি। স্যারের বিল্ডিংয়ের কাজটা শেষ হয়ে গেলেই বোঝো নাই, হ্যাঁ বোঝো নাই, তোমার আমি রাজকন্যার মতো বিয়ে করে নিয়ে আসবো। আরে শোনো শোনো শোনো, স্যার যদি ইট বালু সাপ্লাই দিয়া ওই 6 তলা বিল্ডিং বানাইতে পারে, আর আমি এতদিন স্যারের সাথে থাইকা 2 তলা তো বানাইতে পারবো। আর শোনো শোনো, স্যারের সাথে থাইকা ইট বালু সিমেন্ট বেচা সব টেকনিক শিখা পালাইছে। শোনো মনু, মনু মনু না পাবো, মনু মনু রাগ করো প্লিজ, মনু হাই মনু মনু মনু। এই ফজল, মনু কেডা? স্যার আমার বন্ধু মাইনুদ্দিন আছে না, তারে আদর করে মনু ডাকে স্যার। বন্ধু মাইনুদ্দিনরে আদর করে মনু ডাকো? জি স্যার। তাই না? নাকি অন্য বন্ধু আনোয়ার হোসেনের ছোট বোন মনোয়ারা? কি যে বলেন স্যার? এখানে যদি তুমি মনু মনু করতেছো, কাজ কামের কি অবস্থা? না স্যার, কাজকর্ম ঠিকঠাক মতো চলতেছে স্যার। এই মাত্র দেখা আইসা আমি ফোনে আলাপ করতেছি। উপরে ডালার কি খবর? না স্যার, সব ঠিকঠাক। সব ঠিকঠাক? জি স্যার, ওই সিমেন্ট ঢাইলা দিল, বালুর সাথেও মিলাইছে স্যার, কোনো অসুবিধা নাই স্যার। ও কি করে? ওই যে সিমেন্টের বস্তা দিয়ে আমরা যে ঘাপ করে ডাইলা দিল পুরো সিমেন্টটা, ওকে ভালো এটা কোন ধরনের সিমেন্ট নিশান ওইটা? স্যার আমি দেখতেছি স্যার, আমি হ্যাঁ? দেখতেছি। আবার বলতেছো কাজ কাম সব ঠিকঠাক মতো হইতেছে? টাকা কি তোর বিশ্বমান দিব? জি জি করতাছস, সিমেন্ট তো ঢালতাছস একদম ওসচ্ছি। ইঞ্জিনিয়ার স্যার কইছে স্যার। ইঞ্জিনিয়ার টাকা তো দিব তোর স্যার। জি স্যার। তো স্যারের কথা শুনবি না? জি 5টা বালু মিলা, জি স্যার। 6-7টাও মিলাইতে পারোস, জি স্যার। বুঝছস? জি স্যার। তোমাদের সব কথা শুনলাম, আমার খুব ভালো লেগেছে। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। তোমরা তো শিক্ষিত, যে ও ম্যাট্রিক পাস, আমি এনে করছেন? হ্যাঁ, তার আগে একটা কথা বলি। জি। এই যে আমার ছেলের বাড়িটা, এর নিচে কিন্তু একটু বসার মতো জায়গা আছে, আমরা ওখানে কি বসে বসে কথা বলি? চলেন তাই। এই, ওস্তাদ, মানে ওখানে যা আড্ডা মারলে আমাকে পুষবো? একটা জ্ঞানী গুণী মানুষ কথা কইব বেটা, এটার দাম মেলা দাম বেটা, সারা জীবনই তো ভিক্ষা করবি। নে চল চলেন চলেন। এই তোমার না পায়ে ব্যথা? ও, আপনার সাথে কথা কইতে কইতে ভুলে গেছিলাম। তোমাদেরকে যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম, তোমরা তো স্কুলে নিশ্চয়ই লিখেছো যে ভবিষ্যতে আমি কি হইব, এরকম রচনা লিখেছো না, এইম ইন লাইফ? জি জি স্যার, রচনা আমি সবসময় 60% মার্ক পাইছি। তখন তুমি নিশ্চয়ই লেখো নাই যে আমি ভবিষ্যতে ফকির হইব? লেখো নাই। তাহলে তোমরা কেন এই ফকিরের প্রেশারটা নিলে? ও স্যার, এই বিষয়ে আমার একটা ব্যাখ্যা আছে। বলো। ব্যাখ্যা হইলো, আমরা যে বিষয়ে লেখাপড়া করি, কর্মক্ষেত্রে সেই কাজ করি না। কেন করি না? কারণ সেই কাজ পাই না। এই যে যেমন আমরা বাধ্য হইয়া ফকির হইছি, কারণ আমরা যে কাজ করতাম সে কাজ পাই নাই, অতএব আমরা ফকির। তার মানে কি হইল? আমরা যা করি তা বলি না, যা বলি তা করি না, আবার যা বলি না তা করি। তোমার ব্যাখ্যা কি? না, আমি আপনার কোনো ব্যাখ্যা দেব না, তবে আমি ফকির হয়েছি কেন সেটা কইতে পারি। ইন্টারেস্টিং। তাহলে তোমার কথা পরে শুনবো। আমি ভাবছি তোমাদের দুজনকে নিয়ে কিছু একটা লিখবো। আব্বা, হ্যাঁ, জীবনে তো বহু মানুষের শিক্ষা দিছো, এইখানে এসে যে ফকির মিসকিন নিয়ে স্কুল খুলে বসছো। দেখো বাবা, মানুষ হচ্ছে এই জগতের সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাকে অসম্মান করে কোনো কথা বলতে হয় না। তোমারে গ্রাম থেকে ডাইকা আনা হয়েছে বাড়ির কাজ দেখার জন্য, তুমি সেটা না করে এখানে কি করতেছো? আমি তোর কথা এখানে আসিনি, বৌমার কথাই এসেছি। সেটা তুমি যার কথায় আসো, আসছো তো বাড়ির কাজ দেখার জন্য, সেটা তুমি দেখবে না? বাড়ি ঘরের কাজকর্ম তো আমি বুঝি না।
যে যেটা বোঝে না তাকে সেটা হয় না। আহা, বাড়ির কাজ না বুঝো, এইখানে যে কাজকর্ম করতেছি যাদের নিয়ে চোর চুট্টা সবাই, এই দিকটা তো তুমি দেখতে পারো। তুই হচ্ছিস ওদের ওস্তাদ, তোকেই ঠিক করতে পারলাম না, ওদের আর এটা আপনার পোলা? তুমি খাবে না মা? না বাবা, ও আসুক তারপর একসাথে খাবো, আপনারা খেয়ে নিন। আচ্ছা, কই দাদু ভাই খাচ্ছ না কেন? খাও খাও। তোমার পড়াশোনা কেমন হচ্ছে বলো? ভালো, তবে আমার একটা কোয়েশ্চেন আছে। কি কোশ্চেন বলো? আচ্ছা দাদা ভাই, ভূমিকম্প কেন হয়? আমি তো ইংরেজির ছাত্র, তারপরও আমি যতটুকু জানি তোমাকে বলছি। মাটির তলায় অনেক রকম পদার্থ আছে, তো ওগুলো গরম হয়, গরম হতে হতে ওর মধ্যে এক ধরনের বাষ্প সৃষ্টি হয়, ভিতরে একটা খুব চাপ হয়। ওই চাপের চোটে মাটি কাঁপা শুরু করে। মাটি হলো ভূমি কম্প, মানে কাঁপা, ভূমিকম্প, সেখান থেকে আমরা বলি ভূমিকম্প। তবে হ্যাঁ, তোমার যে ফুপা, সে কিন্তু ভূগোলের ছাত্র, সে আমার স্কুলে ভূগোলও পড়ায়, ইংরেজিও পড়ায়। তাকে যদি জিজ্ঞেস করো তোমাকে সে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে। হয়েছে হয়েছে, এখন আগে খাওয়া শেষ করো, পরে বাকি সব কোয়েশ্চেন করবো। আর একটা কোয়েশ্চেন। আবার? দাদা ভাই, বাবা গরুর মাংস খায় না এবং টেবিলে লবণ রাখতে না করছে তুমি যতদিন থাকো, কেন? হ্যাঁ বাবা, আসলেই আমারও জানার ইচ্ছে, অনেকবার ওর কাছে জানতে চেয়েছি কিন্তু বলেনি। আচ্ছা, তোমরা যখন জানতে চাচ্ছ বলি, ও যখন ক্লাস 5-এ পড়ে, তখন একদিন আমি ইংরেজি ক্লাসে সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে কাউ বানান করো, তো ও উঠে দাঁড়িয়ে বলেছিল CAW। আমি বলেছিলাম আগামী 1 বছর তুই গরুর মাংস খাবি, ও তারপর থেকে গরুর মাংস খায়নি। আর লবণ? হ্যাঁ, লবণ। তখন 9-এ পড়ে, তখন সায়েন্স পড়ছে। তো আমি একদিন ইংরেজি ক্লাসে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা তো লবণ নিয়ে কাজ করো, এখন সল্ট বানান করো দেখি। ও তরঙ্গ করে লাফিয়ে উঠে বলে SOLT। আমি বলেছি আগামী 1 বছর লবণ খাবি না, তারপর থেকে লবণ খাই না। তা হঠাৎ করে তুমি ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করলে কেন? কিছুদিন আগে ভূমিকম্প হলো না 2বার, আর গত বছর নেপালে তো বড় একটা ভূমিকম্প হলো। এজন্য ভূমিকম্প হলে পরে করণীয় কি, এগুলো নিয়ে আপা কথা বলেন। ভেরি গুড, এটা খুব ভালো কথা যে তুমি এগুলো জানতে চাচ্ছ। তবে তোমাকে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। বলো দাদা ভাই। না, এখন না, খাওয়া শেষ করি তারপরে। আরে একটু দে। না 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 না, ও বাবা এত কম খেলে হবে? ঠিক আছে, একদম। দাদা ভাই, কি বসো? আমাকে যে কোয়েশ্চেন করবা বলছিলাম। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বসো, বলছি। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা হলো অঙ্কের প্রশ্ন। আমি ভয় পাচ্ছিলাম, কেন? ভেবেছি তুমি ইংলিশের টিচার, ইংলিশের প্রশ্ন করবা। আরে জীবনে চলতে গেলে সব বিষয় জানতে হবে তোমাকে, আর অঙ্ক তো হলো হিসেবের ব্যাপার, অঙ্ক না জানলে চলবে না। কেন? ধরো আম্মু তোমাকে যদি টিফিনের টাকা দেয়, তুমি টিফিনের সময় কিছু একটা খেলে, কত টাকা খেলে কত টাকা থাকলো, এটা জানার জন্য তোমার অঙ্কটা জানা দরকার। হ্যাঁ। তাহলে এসে এবার তোমাকে প্রশ্নটা করি। আচ্ছা ধরো, তিনজন মানুষ, 3টে ছাগল, 3জন পুলিশ, 3টে গরু আর 3টে ফকির, তাহলে কয়টা প্রাণী হলো? 3টে ফকির, 3জন মানুষ, 6টি গরু, 15টি প্রাণী আছে।
কারেক্ট, একদম 100-তে 100 পেলে। আচ্ছা এইবার বলো তো এখানে মানুষ কয়জন আছে? 3 জন। 3 জন? না না, 9 জন মানুষ আছে। কি রে কিছু বলবি? রুবা কইলো তুমি নাকি আমার ডাকছিলে? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা ছিল। দাদু ভাই তুমি একটু ঘরে যাও, বাবার সাথে একটু কথা বলে যাবে। বস। না বসি, বলো। আচ্ছা তুই যে বিল্ডিং বানাচ্ছিস, তোর বিল্ডিং বানানোর জন্য কোনো ইঞ্জিনিয়ার নেই? কি কও আব্বা, ইঞ্জিনিয়ার থাকবো না মানে? 24 ঘন্টায় তো আমার লোক ইঞ্জিনিয়ার থাকে। কই আমি তো দেখি না। কেন আমাকে ফজলা? ফজলা তো ইঞ্জিনিয়ার। আরে উনি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার উপর আবার মেকানিক্যাল পাস। আর হইলো ইঞ্জিনিয়ার তো, আর কি? আর তুই তো বুঝবি না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার যে দায়িত্ব আছে সেটা সে পালন করছে, কিন্তু এখানে তো ইঞ্জিনিয়ারের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কে পালন করবে? তুই একবার চিন্তা করে দেখ, বাসমতি চালের যে কাজ সেটা কি তোর ওই ইরি ধানের চাল দিয়ে হবে? আব্বা, ইঞ্জিনিয়ার আর চাল কি এক জিনিস? তোর সাথে তর্ক করে কোনো লাভ নেই, তোর এখন অনেক পরিবর্তন হয়েছে, তুই এখন তর্ক করতে শিখেছিস। পরিবর্তন হবো না? পরিবর্তন তো হইবই। নিউটন সাহেব বলে গেছে পৃথিবী পরিবর্তনশীল, আর তার দেওয়া তত্ত্বের নাম হচ্ছে পরিবর্তন তত্ত্ব। মূর্খের মতো কথা বলিস না, এটা পরিবর্তনবাদ না, এটা হলো বিবর্তনবাদ। আর ওই সূত্রটা নিউটনের না, সূত্রটা হচ্ছে ডারউইনের। যেটা জানিস না সেটা বলিস কেন? সেটাই তো আমাকে সমস্যা। আমরা যেটা জানি না সেটা বলি, আর যেটা বুঝি না সেটা করি। এই জীবনের প্রথম তোর মুখ থেকে আমি একটা সত্য কথা শুনলাম। আর বিল্ডিংটা তো বানাচ্ছিস তোর নিজের জন্য, তো একটু শক্ত করে বানাবি, ভালো করে বানাবি। আমি তো দেখলাম তুই মোটা রড ফেরত দিয়ে চিকন রড নিয়ে আসবি। আবার তুমি কি ইঞ্জিনিয়ার? তুমি এগুলো বুঝবা? আমি তো রড দিয়ে বাড়ি বানাইতেছি, মানুষ তো বাঁশ দিয়ে বাড়ি বানাইতেছে। তুই কি বাঁশ দিয়ে বিল্ডিং বানাবার চিন্তা ভাবনা করছিস নাকি? আমি কি বাঁশ দেবো? মানুষই তো আমার বাঁশ দিতেছে। মানে মানে হইতেছে যখন কন্ট্রাক্টারি করছি, ওই ইট বালু সিমেন্ট কন্ট্রাক্টারি যে সাপ্লাই দিতাম, তারা টাকা দিত অল্প কিছু, বাকি টাকা রাখতো বাকি। পরে সে টাকা কেমনে দিবে? ক্যাশ দিত না, বাঁশ সাপ্লাই দিয়ে সেই টাকা শোধ করতো। আর তুমি কও আমি বাঁশ দেবো আমার বিল্ডিংয়ে। শোনো বাবা, বিল্ডিংয়ে বাঁশ দেওয়ার ব্যাপারটা ডাক্তার এমআর খান বলে গেছে। ডক্টর এমআর খানকে? তুমি ডক্টর এমআর খান চেনো না? আরে বিশ্ববিখ্যাত বাঙালি আর্কিটেক্ট, আমেরিকার সবচেয়ে উঁচু বিল্ডিং যে বানাইছে। তোকে আমি বলেছি মূর্খের মতো কথা বলবি না। আরে মূর্খ ডক্টর এমআর খান না, ডক্টর এফআর খান, ডক্টর ফজলুর রহমান খান। ওনার আবিষ্কৃত সূত্রে 1973 সালে আমেরিকাতে শিকাগো শহরে সিয়ার্স টাওয়ার নামে সর্বোচ্চ একটা বিল্ডিং বানানো হয়েছিল। সেটা 1996 সাল পর্যন্ত সর্বোচ্চ বিল্ডিংই ছিল। আর ওনাকে তখন বলা হতো আমেরিকাতে, এখনও বলা হয়, যে স্ট্রাকচারাল আইনস্টাইন। তার ওই আবিষ্কৃত সূত্রটা সারা বিশ্বে খান থিওরি বলে পরিচিত, এবং ওনাকে সারা বিশ্ব স্ট্রাকচারাল আইনস্টাইন হিসেবে চেনে। তুই বাঁশ দিয়ে বাড়ি বানানোর কথা বলছিস? হ্যাঁ, উনি বাঁশ দিয়ে পলিমাটি দিয়ে এক ধরনের কম মূল্যের বাড়ি বানাবার চেষ্টা করেছিলেন, যাতে আমাদের দেশের গরিব মানুষ যারা আছে তারা অত্যন্ত কম মূল্যে বাড়ি বানাতে পারে। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। এই দেশে তাকে কেউ সেই ব্যাপারে কোনো সাহায্যই করেনি। ডক্টর এফআর খান বারবার এই দেশে এসেছিলেন কিছু একটা করার জন্য, কিন্তু আমরা কখনোই তার মূল্য দিইনি। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবি, না জেনে যদি তুই বাঁশ ব্যবহার করিস তাহলে তোর বাঁশের ঘর তাসের ঘরের মতো উড়ে যাবে। হ্যাঁ আব্বা, আমরা তো গুণের মূল্য দিতে জানি না, আমরা বেগুন টাকা দেখিনি। আচ্ছা আমি কি এখন যাইতে পারি? তবে হ্যাঁ, যাওয়ার আগে আরো দুটো কথা শোনা যায়। তুই যে নিউটনের কথা বলছিলি, নিউটনের একটা সূত্র আছে, সেটা কি তুই জানিস? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তার মানে কি? মানে প্রত্যেকটা কাজে একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। বুঝতে পারছিস? আচ্ছা বুঝছি, বাঁশ দিয়ে বানানো যাবো না বাড়ি, রড দিয়ে বানাই দেবো, তাই তো? নেক্সট হলো ওর নাম ফজলা না, ওর নাম ফজলুল হক। ঠিক আছে, এখন থেকে তাকে ফজলুল হক সাহেব বলে ডাকা হবে। তাই তুই যা আমার সামনে থেকে। যা। কত দিল?
ওরে ভূমিকম্প হইলে পরে আপনাকে মিলাদ পারামো নাকি ভিক্ষা করবো? আরে দূর বেটা, আমি একটা সুর ধরছি। আরে সুর তাল দিয়ে তো সারা দুনিয়া চলে, একবার তাল কেটে গেলেই মনে করেন সব শেষ। তোমরা দেখি খুব ভালো গান বানতে পারো। উস্তাদে পারে স্যার ওই প্যাটের দায় স্যার অনেক কিছুই করতে হয়। তা কালকে যে ভূমিকম্প হলো তোমাদের কার কি অবস্থা ছিল? স্যার আমি তো টেরই পাই নাই। আর উস্তাদে খালি ওই একবার 4 তলা, একবার 1 তলা, একবার 4 তলা, একবার 1 তলা, খালি দৌড়াদৌড়ি। হ্যাঁ, 4 তলা। তোমরা কি 4 তলায় থাকো? যে না স্যার, না। আমরা ওই একটা 4 তলা বিল্ডিং এর সিঁড়ির কোটায় থাকি। কোনো রকমে না না না, কিন্তু ভূমিকম্পের সময় তোমরা ঘরের মধ্যে থাকবে না। ভূমিকম্পের সময় হয় রাস্তায় চলে আসবে, না মাঠে চলে যাবে। জি স্যার, ঠিক কইছেন স্যার। তাহলে এখন থেকে ভূমিকম্প হইলে সোজা দৌড়ে স্যার আমরা সরোয়ার্দী উদ্যানে চলে যাবো। বক্তৃতা দিতে করবে না, ঢাকা শহরে মাঠ পাইমু কই? আচ্ছা ঠিক আছে, শোনো না, এই যে দেখো খাতা নিয়ে এসছি, কলম নিয়ে এসছি। এখন তুমি বলবে তুমি কেন ভিক্ষুক হয়েছো, আমি এখন লেখা শুরু করবো। হ্যাঁ, আমার কাহিনী কি কমু স্যার, শোনেন। করুন কাহিনী। স্যার আমি ওই যে বিএ পাস করছি স্যার, এটা ম্যাট্রিক পাস 3rd ডিভিশন। সেকেন্ড ডিভিশন। ওই আমি বিএ পাস করার পরে ঢাকা শহরে আইসি স্যার চাকরি করবো। তো থাকি গাজীপুরে একটা ঝুপড়ির মধ্যে। আমার থাকবো কে, ওই এক আত্মীয়র সাথে স্যার ওই ঝুপড়ির মধ্যে থাকি আর কি। আর প্রতিদিন সকালবেলা করে বাসে ঢাকায় আসি, আইসা ঘুরি। ওই যে মতিঝিল এলাকা আছে, গুলিস্তান এলাকা আছে, ওদিকে ঘুরি ফিরি, আবার রাইত হলে চলে যায়। আমার চাকরি দেবো কে স্যার? তারপরে একদিন হইলো কি স্যার, ওই আমি ওই সারাদিন ঢাকা শহরে ঘুরছি চাকরির জন্যে। তারপরে রাইতের বেলায় ফিরতেছিলাম আর কি গাজীপুরে। হঠাৎ ভিড়ের মধ্যে কে একজন আমার হাতে, না স্যার, কে একজন আমার পকেটের মধ্যে হাত ঢুকা দিছে। আমি পকেট থেকে হাত ধরে কইছি, এই পকেট মাইর, পকেট মাইর, পকেট মাইর। বুঝলো কি স্যার, পাবলিকে তখন আমারে পকেট মার ভাইপা আচ্ছা মতো দিল মাইর। এমন মাইর দিছে স্যার, আমি বেহুশ হয়ে গেলাম। আচ্ছা মতো পিটায় টিটায় নিয়ে রাস্তার কোন এক জায়গার মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দিল। আমার তো হুশ ছিল না স্যার। তো ওই যে তখন হুশ আইছে, আমি চোখ খুলে দেখি কি, আমি রাস্তার একদিকে পড়ে রয়েছি, চারদিকে অন্ধকার, কোনো লোকজন নাই। ওমা, হঠাৎ দেখি কি স্যার, আমার চারদিকে খালি টাকা পয়সা, খুচরা পয়সা, 10 টাকার নোট, 100 টাকার নোট স্যার। এই দিনে আমি বুঝছি স্যার, আমার কপালে ওই ভিক্ষুকি লেখা আছে স্যার, বিনা পুঁজির ব্যবসা। পরে তার সাথে আমি জয়েন দিছি। স্যার কি ব্যাপার বুঝলো? এটা কি? এটা টিফিন ক্যারিয়ার স্যার, এখানে 3 জনের খাবার আছে। 3 জনের কেন? স্যার ভাবি কইলো 3 ফকিরের জন্য খাবার নিয়ে যাও। 3 ফকিরের জন্য বলেছে? সরি স্যার, ভাবি বলছে বাবার জন্য লাঞ্চ নিয়ে যাও, সাথে 2 জনের লাঞ্চ আছে। মানুষকে সম্মান করতে পয়সা লাগে না। অসম্মান করতেও পয়সা লাগে না স্যার। আই এম সরি স্যার। শোনো ফজলুল হক, তুমিও তো আমার ছাত্র ছিলে, জি স্যার। এবং খুব ভালো ছাত্র ছিলে। এখন আর সেই ফজলুল হক নেই কেন? স্যার আপনি বলতেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি তো স্যার এখন সর্বনাশের সাথে বসবাস করতেছি। এর পরিণতি কি জানো? সর্বনাশের আবার পরিণতি কি? ওটা তো স্যার কখনো বলেন নাই। সর্বনাশের পরিণতি হলো ধ্বংস। ধ্বংসের উপর করছি আমি ইমারত, সকাল দুপুর পার করিয়া সন্ধ্যাবেলায় করছি আমি ইবাদত। আজকাল কবিতাও লেখো নাকি? স্যার সময় পাইলে মাঝে মাঝে করি। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। পৃথিবীতে কবি বেশি না ফকির বেশি? আই মিন বেগার না ভিক্ষু? ওকে তুমি বলো। ফকির। খাও কিভাবে?
কিভাবে বলার আগে বলতে চাই আপনিও একজন ফকির, মানে বেগার। ইউ ইনসাল্ট মি। আমি কিভাবে ফকির? ফকির টাকা পয়সা চায়, আপনিও কিছু চান, চান না? চাই মনুকে, কিন্তু টাকা পয়সা তো চাই না। আরে ভাই চান তো। চাই, পৃথিবীতে সবাই চায়, যারা চায় না তারা মহামানব। হ্যাঁ, তাহলে ফকিরও চায়, আপনিও চান, তার মানে আপনিও ফকির। স্যার, হি ইজ এ ভেরি ট্যালেন্ট ফিগার স্যার। হ্যাঁ, ট্যালেন্টেড দেখছেন কি? না মনে, আমার কিছু হয়নি। এই ছোটখাটো ভূমিকম্পে আমার কি হবে? আমার মনের ভিতরে বিরাট ভূমিকম্প। সেইটা কি? সেইটা আমার মনু। মনো, আজকে আর বেশি কথা বলতে পারবো না। আজকে আমার স্যারকে পাইছি। হ্যাঁ হ্যাঁ, মোবারক স্যার। তুমি চেনো তো? মনু, মনু রাগ করো না মনু, প্লিজ মনু, আই লাভ ইউ মনু। আজকে রাখি মনু। মনু, মনু। স্যার, বহু বছর পর এমন মজার খান খাইলাম, খুব স্বাদের হয়েছে। ইদার পেটে তখন মজাই লাগে। আর রাঁধছে এ খুব দরদ দিয়ে রাঁধতে রে, এত সাথে রয়েছে। আমার বৌমা রান্না করেছে, আমার ছেলের বউ। হ্যাঁ, তার লেগে তো তাহলে একটু দোয়া করেন দরকার। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক তুমি তাইনের বউ মারে সুখী করে আল্লাহ, তারে বেহেশত নসিব করে আল্লাহ। এই উস্তাদ, সে তো মনে হয় মরে নাই। আচ্ছা, আমিন গো, আমিন, আমিন। আমিন। আরে তুমি কখন এলে? কি জন্য এসছো? যে আব্বা ওই গতকাল রাতে ভূমিকম্প হইলো তো, ওই সকালবেলায় আকলিমা কইলো ঢাকায় যাও, আব্বার অবস্থা দেখে আসো। আমি হেড স্যারের বইলেই বাস ধরছি আব্বা। আব্বা, আপনার অবস্থা কেমন এখন? এখন তো দেখলে কেমন আছি, ভালো না? জি জি আব্বা। তুমি এই জায়গায় চিনলে কি করে? বাসা গেছিলে? জি আব্বা, ওই বাসায় গেছিলাম। ওই আকলিমা আপনার জন্য কিছু খাবার দিছিল তো, ওগুলা খায়া নিয়ে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে চলে আসলে, ক্লাস নেবে কে? এটা কি ঠিক হলো? আসতে তো চাই নাই আব্বা, ওই আকলিমা কান্নাকাটি করলো, হেড স্যারের বইলে আসছি, তিনি ক্লাস নেবেন। আজকে থাকবে? যে না আব্বা, ওই ভাবিরে বইলে আসছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করে রওনা দেবো ইনশাল্লাহ।
হ্যাঁ, তো খুব ভালো আইডিয়া। তুমি যখন বলছো গাড়ি কিনবো, আজকেই কিনবো, এখনই কিনবো, এবং সেটা তোমার পছন্দের। চল। আরে না 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 না, গাড়িটা ভাবির পছন্দ কেনাটা বেটার হবে। আরে রাখো তো ভাবি, ভাবির খাতা পড়ি, খালি ভাবি ভাবি করতেছো। চলো তো চলো। সরি, কি বললেন? না কিছু না, ওই মানে চলো চলো উঠি, চলো। ও ভাইয়া, ভালো কথা। ওই যে মাঝরাতে যে ভূমিকম্প হয়েছিল, আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, আপনার বিল্ডিং এর কি অবস্থা, ঠিকঠাক তো? আমার বিল্ডিং ঠিকঠাক আছে। বাহ, ভেরি গুড। আমি তো ফজলারে ফোন করছিলাম, ফজলা? মানে ওই আমার ম্যানেজার ফজলু আর কি। ও, ওকে ফোন করলাম যে কিরে কি অবস্থা, বলো স্যার সব ঠিকঠাক আছে। ঠিক না থাকার কোনো কারণ আছে? আমি তো আমার সব মাল মশলা ভালো দিছি। আচ্ছা। আমি বিল্ডিং বাদ দিয়ে অন্য চিন্তা করছিলাম, যে ভূমিকম্প হয়েছে যদি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তাহলে তো আর আমি আমার বিউটিটা দেখতে পাবো না। ভাইয়া আপনি ওমর মনো, আমি কোথায়? আমি কিয়ামতের কাছাকাছি, বুঝো নাই? কেন কই? আরে শোনো, স্যার আমার ফেরেশতা আর আমার বস একটা শয়তান, বুঝো নাই? হ্যালো, বুঝো নাই? আরে ভূমিকম্প আমারে কি ধ্বংস করব? আমি নিজেই তো আছি ধ্বংসের মধ্যে। ধ্বংসের উপর গড়ছি আমি মারা। ভাইয়া, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? আমি কিন্তু কিছু খাবো না, আপনি কিছু খাবেন? আমি আমার ব্রেকফাস্ট করে এসেছি, তুমি কিছু খাবে না সেটা আমি জানি, যে কারণে অন্য কিছু অর্ডার করিনি, শুধু কফি। ওকে, প্লিজ। থ্যাংক ইউ। ভাইয়া, আমি আজকে আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনি প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আমি তোমার প্রতি 24 ঘন্টায় মনোযোগ দিয়ে থাকি, বলো। আমি মেবি আপনাকে বলেছিলাম যে আমার ভাইয়া আমেরিকাতে থাকে, রাইট? হ্যাঁ, চলে আসছে। না, আসেনি। আসলে অনেক দিন আগে ভাইয়া আমেরিকাতে গেছে, ওখানকার সিটিজেনশিপ। কিছুদিন আগে মাকে নিয়ে গেছে, আর আমার জন্য অ্যাপ্লাই করেছিল আর কি। ভিসা হয়ে গেছে? আপনি কি করে জানলেন? আহা, তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করবা, সেটা হবে না, এটা হয় নাকি? সেটাই, আমি চলে যাব, আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আই মিন ভাবি বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকবেন, আমার কথা মনেই পড়বে না। তুমি কি চাও তোমার কথা মনে করে করে আমি দেবদাস হয়ে যাই? আপনি তো জানতেও চাইলেন না যে আমি কবে যাচ্ছি। এটা জানার কি আছে, তাড়াতাড়ি হয়তো চলে যাবা।
আর খুব তাড়াতাড়ি গেলে কালকে যাবা? কালকেই যাচ্ছি। আপনার একটুও খারাপ লাগছে না, তাই তো? কি দারুণ। আপনাদের মতো মানুষগুলোর প্রবলেম কি জানেন? আপনারা বাড়িতে বউ রেখে খুব সহজেই অন্য মেয়ের পিছে ঘুরতে পারেন, আর সেই মেয়ে যদি আপনাদেরকে ছেড়ে চলে যায় তাহলে কোনো সমস্যাই নেই, নেক্সট আরো একটা খুঁজে বের করে নেন। ইজ দ্যাট লাইফ? আপনি আপনার মনকে জিজ্ঞেস করে দেখুন, এটা কি জীবন? আচ্ছা বুঝছি, চলো উঠি, চলো। আমি কোথাও যাব না আপনার সাথে, আপনার সাথে কোথাও যাওয়ার রুচি আমার নেই। আমি ভেবেছিলাম আপনাকে একটা শিক্ষা দেব, বাট আপনি কোনো শিক্ষা নেওয়ারও যোগ্যতা রাখেন না। আসুন। কি ব্যাপার বৌমা, হঠাৎ চা? ভাবলাম লেখালেখি করছেন, চা খেলে ভালো লাগবে। থ্যাংক ইউ বৌমা। কি ফকিরদের নিয়ে আত্মজীবনী লিখছেন? হ্যাঁ, এই বয়সে কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া দরকার, তাই। কিন্তু তোমার মুখটা এরকম বৈশাখের মেঘের মতো থমথম করছে কেন মা? না বাবা, কিছু না, এমনি। না, এমনি এমনি কি আর কালমি হিসেবে জমে? সে যা শুরু করেছে তা আমি আপনাকে আর কি করে বলি। আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এরকম একটা কিছু ঘটেছে। আমার ছেলেকে তো আমি চিনি, তবে আমি একটা ব্যবস্থা করেছি মা, এবং সেটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। সত্যি বাবা? থাক থাক থাক, সালাম করতে হবে না। তুমি তো আমার মেয়ে, তোমার জন্য তো কিছু করতে হবেই আমাকে। বাবা, আপনি রাতে ইলিশ মাছ খাবেন? সে তো ইলিশ মাছ খেতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো এখন বাইরে যাব, বন্ধুদের একটু কাজকর্ম দেখবো, ওরা কি করছে, আর রাত্রেটা রাত্রে দেখা যাবে। বন্ধুদের? ও, ফুটপাতে? হ্যাঁ হ্যাঁ, ওরাই তো এখন আমার কাছের মানুষ। বাবা বলো মা। আপনি সত্যি গ্রেট। আপনার মতো বাবা যখন আমার আছে, আমার আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, তোমার বাবা খুব কঠিন হার্ট মনে হয়। এতগুলো বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, রাগ কমলো না। মাঝে মধ্যে একটা কথা আমার জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করে। বলেন বাবা। তোমার বাবার তো অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, আকমল কি তোমার বাবার কাছ থেকে কখনো টাকা নিয়েছিল? না বাবা, শুধু আমাকেই চেয়েছিল। শুধু আমার বাবা বলেছিল, যদি কখনো আমার সামনে পড়ো তাহলে গুলি করে দাও। আমার বাবার যে কত রাগ। দিন সবসময় একরকম যায় না, একদিন দেখবে রাগ পানি হয়ে গেছে। তোমার মা তো মাঝে মধ্যে খবর নেন নাকি? মাঝে মধ্যে ফোন করে। মন খারাপ করো না, ইনশাল্লাহ সব ঠিক আছে, সব ঠিক আছে। ওস্তাদ গাহান ধরেন। না রে, আজ মনটা খুব উৎসাহন, আজ আর শুরু করবো না। বলারে ফোন দিলাম, ব্যস্ত। বললাম জরুরি কথা আছে, কয় এখন আউন যাইব না, ফোনে কও। মাইয়ারে ফোন দিলাম, সে তো আমার কারে আইগা টং। সারা জীবন ভিক্ষার পয়সা দিয়া তাকে পড়ালেখা করাইছি, আর এখন আমি তাকে কাছে ফকির। ওস্তাদ আপনারই তো দোষ, তারা তো জানতো না যে আপনি ভিক্ষা করেন, আপনি তো তাকে কইছেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোন বাচ্চা, সারা জীবন এই ভিক্ষা করতে করতে একটা জিনিস আমি বুঝছি রে বাচ্চা,
এই কোটিপতি ফকির আর এই কোটিপতি চোরের মধ্যে সম্মান করলাম সমান সমান। ঠিক বুঝলাম না। কোটিপতি চোর আর এই কোটিপতি ভিক্ষুক রে কেউ সম্মান করে না। শোন, আমি যে বাড়িটাতে থাকি ওটা তো আমার নিজের বাড়ি, তুই তো জানো তাই না? ওস্তাদ দোয়া করেন ভিক্ষা করে আমিও যেন এরকম একটা দালান তুলতে পারি। না না, আমি তোর সেই দোয়া করবো না রে। আমার মাই আমারে কয় তুমি মরলেও তোমার আমি দেখতে যাবো না। ঠিক হইতে গেছে ফকির, এটা ফকির দেখতে যাবো কে? আমার পোলামে কেউ ওই বাড়ি যাবো না রে। তাই আমি ভাবছি বাড়িটা আমি ওই সাবেরে লিখে দেবো। সাবে গরিব মানুষগুলো লেগে কামে লাগাইব। এবার এই স্যারের লগে লগে থাকিস, যার সম্মান নাই সে ওই যে অন্য প্রাণীগো থেকে আলাদা না, তার কোনো পার্থক্য থাকে না রে। ওই জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওই যে স্যার আইসে মনে হয়। কি খবর আজকে তোমাদের? ভালো? আচ্ছা স্যার আমি ভালো আছি, তো ওই যে ওস্তাদের মনটা ভালো না, খুবই বিষণ্ণ। কি খবর রাজা মিয়া, কি হলো? না স্যার তেমন কিছু না, মানে ওই দুনিয়াতে আসলাম কয়দিন পরে টুকুস করে মরে যাবো স্যার, কিন্তু এই সম্মান নিয়ে যাইতে পারতেছি না। এই আরে এত হতাশ হচ্ছ কেন? দুনিয়াতে কত কিছু করার আছে। এই দেখো না, এই বয়সে আমি লেখালেখি শুরু করেছি, তোমাদের গল্প লিখছি। আমি কি জীবনে কোনোদিন লিখেছি? শুরু করো, দেখবে সবই করা যাবে। বাচ্চা তো মাত্র জীবন শুরু হলো, এখন অনেক দিন বাকি পড়ে রয়েছে। কি বলো বাচ্চা মিয়া? যে স্যার আপনার দোয়াই ভরসা আমার। রাজা মিয়া, তোমার কাহিনী আজকে আর আমি লিখবো না, আজকে বাচ্চার সাথে গল্প করবো। হ্যাঁ বলো বাচ্চা। স্যার আমার কাহিনী যেটুক ছিল তার তো প্রায় শেষই স্যার। এই যেটুক বাকি আছে আমি যদি কইতে নাও পারি, এই বধু আপনাকে শোনাইবো স্যার। তুমি থামো না একটু, থামো। আচ্ছা বাচ্চা মিয়া, তুমি আমাকে বলো তো যে তুমি তুমি কেন এই লাইনে আসলে? আমি 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 আজকে ওস্তাদ চেয়ার আনেন। ওরে বাবা রে, আমি না রামানো আমি পানি নিয়ে আমি যাই। আরে না তুই পারবি না, আমি যাই তাহলে দেখে রাখ, আমি পানি নিয়ে। আপনার কি হয়েছে স্যার? হ্যাঁ খারাপ লাগতেছে স্যার? হ্যাঁ এই যে স্যার, এই যে এটা খান স্যার, এই যে স্যার, এই যে স্যার এটা খান। কি স্যালাইন স্যার, ওই যে আমি আমার মায়ের বন্দি ছিলাম, সে বললো কি স্যারের শরীর থেকে পানি কমে গেছে, স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে। এই যে নেন স্যার, খান স্যার। তোমার মেয়ে কি ডাক্তার? জি স্যার, জি। ইঞ্জিনিয়ার। হোয়াট হ্যাপেন স্যার? ইউ ওকে স্যার? আপনারা কি কাইট হয়ে গেছিলেন স্যার? আমি এখন ঠিক আছে। আল্লাহর রহমত, কোনো চিন্তা করবেন না স্যার, আমি আপনার জন্য ছাতি কিনতে যাইতেছি। ডোন্ট ওয়ারি স্যার, আমি যাচ্ছি স্যার। আরে দাদু ভাই, বাবা আসসালামু আলাইকুম। সালেউদ্দিন, তুমি হঠাৎ? না ওই আকলিমা গত রাইতে একটা দুঃস্বপ্ন দেখছে তো, ওই আমারে বললো বাবার একটু দেখে আসো। তুমি তো ফোন করে আসো নাই? ফোন করেছিলাম আব্বা, কিন্তু ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ নাকি আমার? হতে পারে ফোন বন্ধ। বাবা আপনার শরীরটা এখন কেমন লাগছে? ভালো ভালো, তেমন কিছু হয়নি, একটু মাথাটা ঘুরে গেছিল। তো তোমার খবর পেলে কোথা থেকে? নিশ্চয়ই ফজলু ফোন করেছিল না? হ্যাঁ বাবা, ও কল করেছিল। ও কোথায় যেন গেছে, বললো পেমেন্ট করে চলে আসবে। বাবা চলে,
বাসে যাই। মানে আমি তো এখন ভালো আছি, এখন বাসায় গিয়ে কি করবো? রেস্ট নেবেন, চলেন তো। আচ্ছা ঠিক আছে, যাবো। বৌমা তুমি তো কোনোদিন আসো না, যাও বাড়িটা একটু দেখে যাও। না, দেখবো না। আচ্ছা ঠিক আছে, দেখবো, কিন্তু আপনি আগে এখন বাসায় চলেন। বৌমা তোমরা আপনাকে বাসায় দিয়ে এসেও আমাকে এখানে নিয়ে আসবে। তালেবুদ্দিন, আকলিমকে ফোন করো, সে তো টেনশনে আছে। ফোন করো। করেছি আব্বা, সে বলল তাড়াতাড়ি আসো, আমি তোমার মুখ থেকে বিস্তারিত শুনবো। আপনি একটু থাকেন, ও আসলে আপনাকে বাস স্টপে দিয়ে আসবেন এই গাড়ি করে। তালেবুদ্দিন তুমি তাই করো। জি জি আব্বা জি। আচ্ছা বাবা, ভূমিকম্প কেন হয়? তুমি একটা ভালো প্রশ্ন করেছো। শোনো, ওই মাটির নিচে কতগুলো স্তর আছে, ওই স্তরগুলো প্লেটের মতন সাজানো থাকে। হ্যাঁ, মাটি যখন গরম হয় তখন ওই প্লেটগুলোর মধ্যে একটা সংঘর্ষ বাঁধে, আর তাতে ভূপৃষ্ঠে একটা কম্পনের সৃষ্টি হয়, আর আমরা এটারই বলি ভূমিকম্প। বুঝছো? শোনো, ভূমিকম্প মাপা হয় রিক্টার স্কেলে। এই শেষবার ভূমিকম্পের মাত্রা ছিল 6.9 রিক্টার। হ্যাঁ, এটা যদি 7.5-এর উপরে হয় তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, যদি 7.5-এর উপরে হয় তাহলে তো সব শেষ মা, কেয়ামত। শোনো, এই তোমার সব প্রশ্নের জবাব পেবা ইন্টারনেটে, ডিজিটালের যুগ, ঠিক না? বাবা, আমরা যেহেতু এখানে এলাম, তাহলে একটু বিল্ডিংটা ঘুরে দেখে আসি। যাও দেখছেন না? যাও 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 যাও। এখন আর মাথায় হাত দিয়ে বসে থেকে কি হবে রে বাবা? যা হওয়ার কথা হয়ে গেছে। সারা জীবনে কত কথা বলেছি তোদের, একটা কথাও তো শুনলি না। জেদ করে সারাটা জীবন লবণ খেলি না, গরুর মাংস খেলি না। সেই জেদটা যদি তোর জীবনে দেখাতি, তাহলে তুই আজকে মানুষ হতি। আমি আমার জীবনে এত গাধা গরু ঘোড়া পিটিয়ে মানুষ করলাম, আর তুই আমার নিজের সন্তান, তোকে আমি মানুষ করতে পারলাম না। আব্বা তুমি আমার মাফ করে দাও। আমার কাছে মাপ চেয়ে আর কি করবি? যাদের কাছে মাপ চাওয়ার তারা তো চলে গেল রে। স্যার, স্যার এটা কি হলো স্যার? যেটা হওয়ার সেটাই হয়েছে। স্যার, এটাই তো বহুদিন ধরে বলছিলাম যে এটাই হবে। তোরা তো এটা ওটা যুক্তি দেখি আমাকে কত রকম করে বুঝিয়েছিস, যা হওয়ার সেটাই তো হলো। স্যার এত কষ্ট করে বাড়িটা বানাইছিল, ভাঙে গেল স্যার। হ্যাঁ, অনেক কষ্ট করে বানিয়েছে, কিন্তু কোনো মাথা খাটায়নি। মাথা কাজিয়ে লাগিয়েছে অন্য জায়গায়। আমি তোমাদের চিরদিন বলে এসেছি, if money is lost, something is lost. If health is lost, half is lost. If character is lost, everything is lost. Everything is lost. তোমাদের প্রতারণা রক্তের সাথে মিশে গেছে। ঘুষ, দুর্নীতি এগুলো তোমাদের কাছে স্বাভাবিক। মিথ্যা বড় সত্যের মতো। মানুষের চরিত্রের যা কিছু ছিল সব ভেঙে গেছে। তোমরা বলো চরিত্র ভেঙে গেছে, আমি বলি সব কিছু ভেঙে গেছে। সব কিছু ভেঙে গেছে। ও ধ্বংসের উপরে ঘুরছি আমি, সকাল দুপুরে পার করিয়া সন্ধ্যাবেলায় করেছি আমি ইবাদত। ও ধ্বংসের উপরে ঘুরছি আমি ইমারত, সকাল
দুপুরে পার করিয়া সন্ধ্যা বেলায় করেছি আমি বাদা হে হে